আর বিএনপিকে শেষরা চাঁদাবাজ বললো, এটা ইজ্জত চলে যায় না। সেই জন্যই তারা বোধহয় ওয়ার্ড কমিটির লোক এই কথা বলেছে, ওয়ার্ড কমিটির একজন ছাত্র, যে যেই আসুক না কেন, যে তাকে তারেক রহমান আসলে তাকে চাঁদা দিতে হবে। ভাগ্যিস সে বলে নাই যে চৌথ আসমান থেকে হযরত ঈসা আলাইহিস সালাম আসলে চাঁদা দিতে হবে, এটাই আলহামদুলিল্লাহ বলেন। আর তারেক রহমানের বিরুদ্ধে এটা তারা বলতেই পারে, কারণ তারেক রহমানকে সে দেখেছে যে তার নেতাকে আমার আরেক ভাবির পোলা, ওই কি যেন প্রধান, তার পোলা, আমার আরেক ভাবির পোলা, তার পোলা বলেছে তারেক রহমান হচ্ছে কুলাঙ্গার। তার নেতাকে কুলাঙ্গার বলতে পারে, তারপর জামাত বলছে এটা কুলাঙ্গারের সরকার। তাহলে কুলাঙ্গারের সরকার, কুলাঙ্গার প্রধানমন্ত্রী বলতে পারলে, আর আমার এই ছোটখাটো গাজীপুরের, তাও আবার শ্বশুর এলাকা, এই গাজীপুরের ভাবির পোলাকে একটু বলতে পারে না যে তারেক রহমান আসলো? তিনি গাজীপুরকে মহা উন্নত পর্যায়ে নিয়ে গেলেন এই চাঁদাবাজে রূপান্তরিত হতে চাওয়ার জন্য, মনে হয় এটা বলেছে। এটা আপনারা রাগ করেন না, এটা তাদের হক। যেমন জামাতেদের হক আছে, যাদের বউ, যাদের স্বামী প্রবাসে থাকে, এমনকি যারা আওয়ামী লীগ করে তাদের বউ যেমন তাদের হক, তেমনি আমাদের ভাবির পোলাদের হক আছে। তারেক রহমান কেন ভাগ্যিস বলে নাই যে কবর থেকে যদি জিয়াউর রহমান খালেদা জিয়া উঠেও আসে, খালাম্মা উঠে আসে, তারপরেও আমরা চাঁদা নিব। এর জন্যই বরং তাদের ধন্যবাদ দেওয়া উচিত যে এই কথাটা অন্তত বলে নাই। কারণ এই সরকারের আমলে কিন্তু, এই সরকার এবং আগের সরকার, তথাকথিত সরকার, এদের আমলে কিন্তু কবর থেকে লাশ পোড়ানোর রেকর্ড এদের আছে, কবর পোড়ানো। ভাগ্যিস বলে নাই যে, আবারও বলতেছি আমি সরি, যে তারেক রহমান তো দূরের কথা, তার বাবা কবর থেকে উঠে আসলো, তার মা কবর থেকে উঠে আসলো, আমরা চাঁদা নেবো, এটা সে যে বলে না, এটা আমাদের আলহামদুলিল্লাহ বলতে হবে। আর আর ওই যে জামাতেরা বিএনপির বিরুদ্ধে অভিযোগ করেছিল, যারা হইলো সিএনজির দোকানে চাঁদা নেয়, বাস স্ট্যান্ডে চাঁদা নেয়, আমার মনে হয় এটা তাদের মনে পছন্দ হয় না, একটু উন্নত মানের চাঁদাবাজ হতে চেয়েছে। মানে এরা বাঁশের চাইতে কঞ্চা বড় হয়ে গেছে তাই তারা বলে, তরমুজের চেয়ে বিচি বড় হয়ে গেছে তাই বলে যে তারেক রহমান আসলেও চাঁদা দিতে হবে। এর মাধ্যমে প্রমাণ হয়ে গেছে যে দেশটাই যে আমরা দাবি করতেছি, বা যারা সমালোচক আলোচক দাবি করতেছে দেশের অবস্থা খুবই খারাপ, আমাদের কথারই কিন্তু সাক্ষী দিচ্ছে এই ভাবির বলারা, তারেক রহমানের তাদের জাতীয় ভাইয়া। আরেকটা কারণে কিন্তু বলতে পারে, যেহেতু তাদের জাতীয় ভাইয়া, হয়তো ভাইয়া, ছোট ভাইয়া, ভাইয়াদের প্রতি তো আবদার থাকতেই পারে। আর যদি কোনো কারণে তারেক রহমানকে দুলাভাই মনে করে, তাহলে তো আবদার আরো বেশি। সুতরাং এদের প্রতি আমাদের রাগ করা যাবে না। এরা বরং, এরা যদি, বললাম তো, এরা কবে না জানি বলে বসে চৌথ আসমান থেকে যদি ঈসা আলাইহিস সালাম আসে, তারপরে চাঁদা দিয়ে, নামতে সময় চাঁদা দিতে হবে, উঠতে সময় চাঁদা দিতে হবে, এটা বলে দিতে পারে। রাগ করেন না। আমরা দেখেছি ফরিদ ভাই যে গত ইউনূস সরকার আমলে চাঁদাবাজিটা শিরায় শিরায় পৌঁছেছে, বাট এইবার কিন্তু বিএনপি সরকারের বা বিএনপির লোকজন চাঁদাবাজিকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে, একদম কোষে কোষে সেলে পর্যন্ত চাঁদাবাজিটা পৌঁছে গেছে। মোটামুটি একদম গ্রামের চায়ের দোকান থেকে শুরু করে কৃষি কাজ থেকে শুরু করে এমন কোন সেক্টর নাই যেখানে চাঁদাবাজিকে শিল্পের পর্যায়ে তারা নিয়ে যায়নি। বিয়ের গেট করার জন্য তারা টাকা চাঁদা নিয়েছে জানি, জানাজা দিতেও চাঁদা নিয়েছে জানি, কবর দিতেও শুনেছি চাঁদা নিয়েছে। এদের শিল্পের পর্যায়ে নিয়ে গেছে, আপনি ঠিকই বলেছেন। শিল্পের পর্যায়ে নিয়ে গেছে, আরে কতটা স্যাড না। আচ্ছা জিয়া ভাই, আপনার কাছে চলে আসবো এখন। অনেকটা আপনার ফিল্ডেরই মজার জিনিস, সেটা হচ্ছে যে আপনার রিসেন্টলি শুনেছি যে আপনার হচ্ছে পদ্মার রেল সেতুর পিলারের নিচ থেকে মাটি সরিয়ে নিচ্ছে একদল লোক, এবং নারায়ণগঞ্জের ফতুল্লার পদ্মা রেল সেতুর পিলারের নিচ থেকে মাটি সরিয়ে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই নিয়ে শুরু হয়েছিল সমালোচনা, আলোচনা, কিন্তু এই বিষয়ে সেতু মন্ত্রী শেখ রবিউল আলম গণমাধ্যম কর্মীদেরকে বলেছেন যে মাটি খুঁড়ে নেওয়া হয়েছে, বিষয়টি এমন নয়। ওখানে যখন ব্রিজ হয়েছে তখন ছোট ছোট ব্যারিয়ার তৈরি করা হয়েছিল, সেগুলা এখন সরিয়ে নেওয়া হচ্ছে, কিন্তু জনগণ এই বক্তব্য খাচ্ছেন না। এই যে এইভাবে যে পদ্মার মতো একটি জাতীয়, পৃথিবীর 13তম বৃহত্তম একটা সেতুর আমাদের একটি অ্যাসেট, যেটি প্রায় 27টি জেলার লোকজনকে ঢাকার সাথে কানেক্ট করেছে, সেই সেতুর পিলারের নিচ থেকে মাটি চুরি করাটা কি এতই গুরুত্বপূর্ণ? দেশে কি চুরি করা আর কিছু নাই? এই ব্যাপারে আপনার কি চিন্তা ভাবনা? আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার দর্শক শ্রোতাদেরকে অসংখ্য ধন্যবাদ, ফরিদ ভাইকে অসংখ্য ধন্যবাদ। যে ব্যাপারটি আসলে দেখেন, আমি ওই চরমোনাইয়ের পীর সাহেবের একটা কথা দিয়ে শুরু করছি, চান্দা তুলে পল্টনে ভাগ যায় লন্ডনে। সে যদি একজন বাংলাদেশের মুচলেকা প্রধানমন্ত্রী হয়, উনি 17 বৎসর লন্ডনে বসবাস করেছিলেন। আমার জানা মতে লন্ডনে এর আগে যুক্তরাজ্যের যিনি মিয়া মশিল আলম নামে এক ভদ্রলোক যুক্তরাজ্য বিএনপির সভাপতি ছিলেন। সম্পর্কের দিক থেকে আমার ওয়াইফের কাজিন চাস্তো ভাই, তার শ্বশুর, সেই হিসাবে ভদ্রলোককে আমি চিনি, ব্যবসায়ী মানুষ, তার বাড়িতে উনি থাকতেন।
এবং ওই চান্দাচি দিয়েই উনি চলতেন। এখন ব্যাপারটা হচ্ছে যে এই ত্রিমুখী যে ব্যাপারটা, এই যে পদ্মা সেতুর যে মাটি কাটা নিয়ে ত্রিমুখী বক্তব্য, সেতুমন্ত্রী একটা বলছেন, ওখানকার যে ডিসি তিনি আর এক ধরনের বক্তব্য দিচ্ছেন, যে ইঞ্জিনিয়ার আছেন তিনি এক ধরনের বক্তব্য দিয়েছেন। এখন এই জায়গাগুলি, এটা খুব কমপ্লেক্স ব্যাপার, কারণ এই পদ্মা সেতুর কাজে যুক্ত ছিলেন শ্রদ্ধেয় জামিলুর রেজা চৌধুরী। বাংলাদেশের যে কয়জন নামকরা ইঞ্জিনিয়ার আছে তার ভিতরে জামিলুর রেজা চৌধুরীর নাম অন্যতম। বঙ্গবন্ধু কন্যা যখন এই প্রজেক্ট হাতে নেন তখন ওনাকে ডেকে বলেছেন আপনারা পারবেন, কে বলছে হ্যাঁ আমরা পারবো। উনি বসুনিয়া সহ অন্যান্য অনেকে এটার সঙ্গে যুক্ত ছিলেন। তো ওনারা এই পাইলিং থেকে শুরু করে সব জিনিসই ওনারা ওইভাবে করেছেন যাতে এইগুলির মজবুত হয়, এবং এটা খুব খরস্রোত নদী, এটা খুবই ডিফিকাল্ট, খুবই কঠিন কাজ এটাকে করা, কিন্তু ওনারা সেইভাবে করেছিলেন। এবং এইগুলিকে ওখানে একটু মাটি এমন ভাবে রাখা হয়েছে, অথবা কিছু কোনো কোনো জায়গায় ন্যাচারাল সৌন্দর্যের জন্য পানি করে রাখা হয়েছে যাতে মানুষ দেখতে পায়। একটা প্রাকৃতিক সৌন্দর্যও তো ব্যাপার আছে, জিনিসটা শুধু নান্দনিক ব্যাপারও আছে। কারণ আপনি একটা সেতু করলেন, সেটার পাশ দিয়ে যাতে আপনার ট্যুরিজম ইন্ডাস্ট্রি গড়ে ওঠে, তাই না? আপনি যেখানে থাকেন অস্ট্রেলিয়া দেখবেন কোনো জিনিস করা হলে একটা এক্সিটের পরে কোনো রেস্টুরেন্ট আছে, কোনো গ্যাস স্টেশন আছে, কেন করা হয়? যাতে মানুষ সেখানে থামে, ব্যবসা গড়ে ওঠে। এখন পদ্মা সেতুকে ঘিরে যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি গড়ে উঠেছে, কারণ হচ্ছে ওখানে একটা নান্দনিক ব্যাপার আছে, মানুষ দেখতে পায়। যখন পদ্মা সেতু, শুধু তো ও পদ্মা সেতু দেখতে যায় না, পাশে ওখানে খাওয়া দাওয়া করে, ওখানে থাকে, ওখানে হোটেল রেস্টুরেন্ট গড়ে উঠেছে। এখন একটা পিলার থেকে পাশ থেকে যখন মাটি সরিয়ে নেবেন, তাই না, তখন সেটা কি অবস্থায় যেতে পারে? আপনি ধরেন, আমি সাধারণভাবে বোঝানোর চেষ্টা করি, কারণ আমাদের কথা যারা আওয়ামী লীগের তৃণমূল তারা শুনবে, অনেকে শিক্ষিত, অনেকে শিক্ষিত না। এখন ধরেন আপনি একটা খুঁটি গাড়ছেন, গভীর হয়তো 6 ফিট বা 8 ফিট নিচে যাবেন। এই 8 ফিট নিচে সারাউন্ডিং, সেইটা চারিদিক দিয়ে যদি আপনি মাটিগুলো সরাই ফেলেন, তাহলে খুঁটিটার অবস্থা কি হবে? খুঁটিটা নড়বড়ে হয়ে যাবে, খুঁটিটা পড়ে যেতে পারে। তো এক্স্যাক্টলি এইখানেও সেই অবস্থা হবে। আপনি যদি মাটিটা পিলারের পাশ দিয়ে সরিয়ে নেন, তখন কি হবে? এই জিনিসটা নড়বড়ে হয়ে যাবে। যেটা ইঞ্জিনিয়াররা যারা ডিজাইন করে তারা কোনোদিন চায় না। তাদের ডিজাইনে হ্যাঁ আর্থকুইকের ব্যাপারগুলি সব মাথায় রেখে এই কাজ করেছে, কিন্তু এইটাও ঠিক রাখতে হবে যে আমরা এখান থেকে কোনো জিনিস সরাবো না বা সরিয়ে ফেলবো না। এটা হচ্ছে জিনিস। এখন এই সরকার, রবিউল আলম সাহেব বলছেন ওখানে চুরি হচ্ছিল, যার জন্য এটা করা হয়েছে। এখন এক এক ধরনের বক্তব্য আসে, কিন্তু যার জন্য মানুষ খাইছে না। আর মানুষ, আপনাকে একটা ভিডিও পাঠিয়েছি, যদি ওটা দেখাতে পারেন তাহলে মানুষ বুঝবে যে একটা আপনার পোল, যেটা ইলেকট্রিসিটি পোল, তার চারিদিক দিয়ে মাটি কেটে বিক্রি করে দিছে। এখন পোলটা যে কোনো সময় পড়ে যেতে পারে, পড়ে গেলে কি হবে? যে কোনো অনেকগুলি ওইখান থেকে যদি কোনো মানুষ যায়, তার সাথে বিদ্যুৎ যে তার মারা যেতে পারে, একটা দুর্ঘটনা ঘটতে পারে। তো এই একই জিনিস ঘটতে পারে এই সেক্টরেও, যে যদি এইখান থেকে এইভাবে সরানো হয় আস্তে আস্তে, তাহলে এই সেতুটা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। যেটা তারা চাচ্ছে যে এইটা একটা বঙ্গবন্ধু কন্যার একটা আইকনিক প্রজেক্ট, এবং এটা একটা সফল প্রজেক্ট, এবং বাংলাদেশের নিজস্ব অর্থায়নে করা। যার জন্য বঙ্গবন্ধু কন্যা লাস্ট টাইম যখন ওয়ার্ল্ড ব্যাংকে এসেছিলেন, তখন ওই ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্টকে একটা পুরস্কার দিয়েছে, একটা ছবি দিয়েছিলেন, সেটা হচ্ছে পদ্মা সেতুর ছবি, আপনার মনে থাকার কথা। এই কারণে এইটাকে একদিকে ডিসক্রেডিট করা, যে এইটা ঠিকভাবে করা হয়নি, 1 নাম্বার। 2 নাম্বার, এইটা যাতে ধসে পড়ে, সেই 3 নাম্বার ভেঙে পড়ে, বা এইটাকে একটা ব্যর্থতার পরিচয় দেওয়ার জন্যই এটা সরকারের উচ্চ মহল থেকে। এখন সেতুমন্ত্রী তো একা কোনো সিদ্ধান্ত, এটা আসে উপর থেকে। যত একটা দেশের যদি কোনো অন্যায় হয় বা কোনো কিছু হয়, সেইটার দায়ভার কিন্তু প্রধানমন্ত্রীর পরে পড়ে। এখন আমি তারেক রহমানের সঙ্গে দ্বিমত পোষণ করতে পারি, তারেক রহমান, কিন্তু এইটা স্বীকার করতে হবে তারেক রহমান বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাই না? এখন সমস্ত দায়ভার ওনার, উনি নিজেই এই ব্যাপারগুলি ওনার নজর দেওয়া উচিত ছিল, যে এইটা বাংলাদেশের একটা বড় প্রজেক্ট, এটাকে এইখান থেকে বাংলাদেশের প্রচুর
আয় হয়, কারণ প্রচুর মানুষ প্রতিদিন যারা ঢাকার ধরেন সদরঘাট এলাকায় কাজ করে তারা এখন পদ্মার ওই পারে থাকে, কারণ তাদের আসতে যেতে কম সময় লাগে। সুতরাং এই যে জনগণের যে সুবিধা ছিল এইটা থেকে বঞ্চিত হবে জনগণ। এইগুলিকে মাথায় রেখে ওনার উচিত ছিল যে এইগুলিকে নজর দেওয়া, যে না এইগুলি যারা করছে তাদের বিচারের আওতায় আনা 1 নাম্বার, 2 নাম্বার এই সেতু মন্ত্রীকে অনতিবিলম্বে সরিয়ে দেওয়া, এবং ডিসি কেও ক্লোজ আপ করা, যে ডিসি কেন এইটার ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি। তাদের দরকার যে যে জিনিসটা আমাদের মৌলিক সমস্যাগুলি হয়, দেখেন আমাদের দেশে আপনি পৃথিবীর অন্য উন্নয়নশীল দেশে বা উন্নত দেশে যাবেন তখন দেখবেন যে এই সব সেক্টরে যারা সচিব হয় বা এই সরকারি কর্মকর্তা থাকে তারা ইঞ্জিনিয়ার বা তারা ডাক্তারের পেশার সঙ্গে যারা যুক্ত সেগুলো ধরেন হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসে যারা উপরের পর্যায়ে তারা ডাক্তার হয়, কারণ এই সেক্টরগুলো তারা দেখতে পারে, তারা বুঝে, তারা জানে, তাই না? তাদের এটা নিত্যদিনের ব্যাপার। কিন্তু আমাদের দেশে হয়েছে কি, পিডিবি বলেন, রোডস অ্যান্ড হাইওয়েজ এর বলেন, এই সচিব থেকে শুরু করে সব ব্যুরোক্রেট, তাদের কোনো জ্ঞান নেই, তারা ব্যুরোক্রেসি জানে কিন্তু তারা এই ব্যাপারগুলি জানেন। আপনারা জানেন যে এর আগে আপনার এলজিইডির একসময় যিনি শুরু করেছিলেন উনি তো ইঞ্জিনিয়ার ছিলেন, উনি পরে সচিবও হয়েছিলেন। তো এই যে মানুষগুলি আসলে এই দরকার যে এলজি স্থানীয় সরকার, সেতু, তারপরে আপনার পিডিবির যে গৃহায়ন অথবা অন্য সেক্টরে যারা সচিব হবে তাদের শুধু ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলে হবে না, তাদের এক্সপিরিয়েন্স এই ব্যাপারে থাকতে হবে, তাহলে এইগুলি তদারকি বেটার হবে এবং এইগুলিকে নজর দেওয়া উচিত। কিন্তু তারেক রহমান সাহেব এইগুলি দিতে ব্যর্থ হচ্ছেন, কারণ ফরিদ ভাই দেশে এখন যে অরাজকতার সৃষ্টি হচ্ছে এইগুলি তো মেনে নেওয়া যায় না। দেশে প্রতিদিন হামে এত লোক মারা যাচ্ছে, কই উনি তো সেই ব্যাপার নিয়ে কোনো কথা বলছেন না। তারপরে প্রতিদিন পুকুরে লাশ, নদীতে লাশ, খালে লাশ, বিলে লাশ, এই যে লাশের আমরা স্তূপ দেখছি, এই ব্যাপারগুলি কথা বলছেন না। আমরা বলিনি জুলাই আগস্টে হত্যাকাণ্ড কিন্তু এই হত্যাকাণ্ডের পেছনে কারা ছিল, তাদের কিভাবে বোঝানো হয়েছে? তারা তো যে কারণে গিয়েছিল যে তারা বৈষম্য বিরোধী, বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা আমরাও চাই। বঙ্গবন্ধু চেয়েছিলেন, বঙ্গবন্ধু কন্যাও চেয়েছিলেন। তারা বলেছিল যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নেই, কিন্তু আমরা পরবর্তীতে কি দেখলাম যে তারা আসলে সেইখান থেকে এইটা মানুষকে ভুল বুঝিয়ে তাদের এই 71-এর পরাজিত শক্তি তারা নিজেরাই বলেছে তাদের টার্গেট ছিল বঙ্গবন্ধু কন্যা। আবার তারা বিভিন্নভাবে ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করেছে। আমি অনেক আগের থেকে একটা কথা বলেছি, শেখ হাসিনা পালিয়ে যাননি, রেজা শাহ পাহলভীর মতো যে হেলিকপ্টার উঠলেন। শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা উনি যেতে চেয়েছিলেন টুঙ্গিপাড়াতে, ওনাকে কার নির্দেশে, কে কল করলো, কোথায়, কেন ওনাকে ইন্ডিয়াতে নেওয়া হলো, এই কথাগুলি কিন্তু আমি ডে 1 থেকে বলে আসছি। এই কারণে আমি বলবো যে এই যে এটা সুপরিকল্পিত ভাবে এই কাজগুলি করা হচ্ছে দেশেরকে একটা তলাবিহীন ঝুড়িতে পরিণত করার জন্য। আপনি দেখেন, আপনি শুরুতে যে কথাগুলি বলছিলেন আওয়ামী লীগকে বাইরে রাখার পেছনে হচ্ছে এইটা মূল কারণ যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ যদি রাজনীতিকে বাইরে রাখা যায় তাহলে বাংলাদেশ বিক্রি করতে তাদের ইজি হবে। যার জন্য দেখেন কোনো আন্দোলন এখন পর্যন্ত হয়নি, যখন সেন্ট মার্টিন চলে গেল, আমাদের পোর্ট চলে গেল, অথবা করিডোর দেওয়া হলো, অথবা গোলামি চুক্তি করা হলো, এরপরে বিদ্যুৎ সেক্টরে যে এই ব্যাপার নিয়ে কোনো আন্দোলন হচ্ছে না, কারণ আওয়ামী লীগের বাইরে আছে। এর আগে দেখেন 2001 সালে আওয়ামী লীগ হেরেছিল, কারণ হেরেছিল ওই কারণে আওয়ামী লীগ ওই যে বিদ্যুৎ মানে গ্যাস চুক্তি ইন্ডিয়ার সঙ্গে হতে যাচ্ছিল, আওয়ামী লীগ ঘোর বিরোধী ছিল। এবং তারপরে এই আমার দেশের সম্পাদক উনি তখন বিএনপি সরকারের বেগম জিয়ার জ্বালানি উপদেষ্টা ছিলেন মাহমুদুর রহমান, উনি একটা গোলামি চুক্তি করেছিলেন টাটার সঙ্গে এবং আওয়ামী লীগ মাঠে নামে জনগণকে নিয়ে, তখন 50 জন মানুষকে হত্যা করে এবং কৃষকরা যখন সারের দাবিতে আন্দোলন করে তখন হত্যা করে কৃষকদের। তো এইগুলিকে একমাত্র অনলি একটাই ভাবে তারা সফল করতে পারবে যদি আওয়ামী লীগকে রাজনীতির বাইরে রাখা যায়। এই কারণে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে এবং এই কারণেই তারা যেভাবে হোক
এই পদ্মা সেতু ধ্বংস করবে তার মানে ওপারের মানুষ এপারে আসতে পারে, ওপারের খাদ্যশস্য এপারে আসতে পারবে না। যে জিনিসটা একজন মানুষ, যে আমার বাড়ি যেতে পাটগাতি ঘাট, যেটা বঙ্গবন্ধু কন্যা চিনেন আপনারাও, যারা ওই অঞ্চলে বাড়ি, যারা টুঙ্গিপাড়ার পাশে পাটগাতি আগে ইউনিয়ন ছিল, পাটগাতি ঘাট যেটা আমরা ব্যবহার করতাম। আমার বাবা 73-তে মারা যান, ওনাকে ঢাকা থেকে নিতে 24 ঘন্টা সময় লেগেছিল, যেটা আমি গত 23 সালে জানুয়ারিতে গেলাম, সেখানে যেতে আমাকে লেগেছে মাত্র 3 ঘন্টা। সুতরাং আপনি এখন চিন্তা করেন ওই অঞ্চলে যে ফসলগুলি হয় সেইগুলি ইজিলি ঢাকায় অ্যাক্সেস পায়, তার মানে ওই অঞ্চলের মানুষ ন্যায্য মূল্য পায়। আপনি ন্যায্য মূল্য পাবেন না যদি ওই অঞ্চলে ফসল না আনতে পারে। এখন এই পদ্মা সেতুকে তাদের ধ্বংস করতে হবে, ধ্বংস করার জন্যই এই চক্রান্ত, আর কিছু না। আমি এটা তো আমরা সবাই জানি যে আওয়ামী লীগকে বাইরে রাখা হয়েছে, নির্বাচনের বাইরে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। এই যে আমেরিকার সাথে যে গোলামির চুক্তি, আমেরিকাকে যে বাংলাদেশ সমস্ত পোর্টের অ্যাক্সেস দিয়ে দেওয়া হয়েছে, বঙ্গোপসাগরের তেল গ্যাস এক্সপ্লোরেশনের রাইট দেওয়া হয়েছে, এগুলো সব কিন্তু আওয়ামী লীগ থাকলে দিতে পারতো না। এই জন্য আওয়ামী লীগকে দেশ বিক্রি করতে, এটা আওয়ামী লীগকে বাইরে রেখেই দেশ বিক্রি করতে হবে, আওয়ামী লীগকে রেখে দেশ বিক্রি সম্ভব নয়। আমি ফিরে আসবো ফরিদ ভাই কাছে। ফরিদ ভাই, আবারও আপনার কাছে চমৎকার প্রশ্ন, সেটা হচ্ছে যে সম্প্রতি তারেক রহমানের বন্ধু এলজিআরডি প্রতিমন্ত্রী জনাব মীর শাহ আলম বগুড়ার শিবগঞ্জ উপজেলায় 3টি নতুন ইউনিয়নের নাম দিয়েছেন ওনার বংশ মীর বাড়ি, ওনার 2 ছেলে সীমান্ত ও দিগন্ত এই নামে। এছাড়া প্রধানমন্ত্রীর শ্বশুরের নামে সিলেটে আব্দুস সামাদ আজাদের নামে যে রাস্তা ছিল সেটিকে নতুন করে নামকরণ করা হয়েছে প্রধানমন্ত্রীর শ্বশুরের নামে। এছাড়া পাবনা 2 আসনের সংসদ সদস্য AKM সেলিম রাজা হাবিব বেড়া উপজেলার ফকিরকান্দি নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নাম পরিবর্তন করে নিজের মায়ের নামের অনুসারে জাকিয়া হাবিব নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় করার আবেদন করেছেন। শিক্ষা মন্ত্রণালয় এই ব্যাপারে বন্দোবস্ত করছে। তো অনেকেই বলছেন যে আপনাদের যদি নামকরণ করার এতই শখ থাকে তাহলে নিজেরা নিজেদের টাকায় প্রতিষ্ঠান বানিয়ে বা নিজেরা নিজেদের টাকায় জিনিসপত্র বানিয়ে নিজেরা নামকরণ করেন, কিন্তু এইভাবে ইউনিয়নের নাম, তারপরে হচ্ছে কে যেন সেদিন দুষ্টুমি করে মিম বানিয়েছে যে ভবিষ্যতে তো বগুড়ার নাম হয়ে যাবে মিরগুড়া। তো এই যে বিভিন্ন জায়গার নামকরণ বদলে ফেলা হচ্ছে, সরকারি জিনিসের স্থানের নামকরণ করে ফেলা হচ্ছে বিএনপির লোকজনদের নামে, এই ব্যাপারে এই যে পুরো বাংলাদেশের নাম কি ভবিষ্যতে চেঞ্জ হয়ে যেতে পারে, এই ব্যাপারে আপনি কি ভাবছেন? ধন্যবাদ আপনাকে আবারও। অনেকে বলছে মিরপুরা, ভাই কি সেটার নাম মীর জাফর, মীর জাফর রাখতে চায় না কিনা, এটা আবার দেখেন, কারণ এদের কাছে মীর জাফরও তাদের শ্রেষ্ঠ ব্যক্তি হইতে পারে, অস্বাভাবিক কিছু না। আসলে এই যে নাম পরিবর্তনের যে একটা খেলা, এটা দৃষ্টিকটু। আপনি যেটা বললেন যে নতুন একটা ইউনিয়ন তারা তৈরি করুক, কারণ বাংলাদেশ আয়তন তো আর পারবে না, কিভাবে করবে? তাই ঘোলে দুধের সাথে ঘোলে মিটাবে। একজনের কথা বললেন তার মায়ের নামে করতে চাচ্ছে, বরং এটা হলো ওই লোকের চেয়ে একটু উন্নত, মানে খারাপের মধ্যে একটু উন্নত, নিজের পোলা পানের নামে রাখে নাই, অন্তত মায়ের নামে রেখেছে। আরেকজন তো শ্বশুরের নামে রাখতে চাচ্ছে। তো এই যে কখনো মায়ের নামের জায়গায় শাশুড়ি, শ্বশুরের নাম, পোলা পানের নাম, আমাদের আলহামদুলিল্লাহ পাঠ করতে হবে। কবে না জানি বলে ফেলে তাদের বাড়ির কাজের বুয়ার নামে, বরং বগুড়াকে ফাতেমা নগর না লিখে ফেললে হয়, এটা নিয়ে আবার একটু চিন্তা করে। অদূর ভবিষ্যতে যদি ঢাকা সিটিকে ফাতেমা নগর বা বগুড়াকে ফাতেমা নগর বানায়, তাতেও আমরা অবাক হওয়ার কিছু আমরা দেখছি না। আসলে দেখেন, আবার দেখেন সেখানে প্রতিমন্ত্রী নাকি তিনি সাফাই গাইতে গিয়ে বলেছেন এটা নাকি কাকতালীয়। কাকতালীয় বলে ওইটা জিন্দাপীর ফরিদের বাড়ি লিখছিল না কেন? ফরিদের নাম লিখতো, আমার নাম লিখতো, আপনার মোল্লা বাড়ি লিখতো বা জিয়া করিম বাড়ি লিখতো। এরা হচ্ছে জামাল পীরা পাগলা, ডিমের আলি 3টাই বেছে 5টাই কিনে, 5টাই মানে 3টাই কিনে 5টাই বেছে না, মানে এদের ভুল করে এদের লাভ হয়, ভুল করে তার পোলার নামে বানাইছে। ভুল। আচ্ছা, শিবগঞ্জ উপজেলা, সেটা নাম কেটে তার বংশের নামে লিখতে হবে কেন? তার বংশের কি অবদান আছে বাংলাদেশের ভূমির জন্য? মীর বাড়ির লোকজন যদি মুক্তিযোদ্ধা হইতো তাও 2খান কথা ছিল। সেখানে সাম্প্রদায়িক একটা বিষয় আছে, নাম শিবগঞ্জ, এটা তাদের ভালো লাগে না, ওটাও আমরা বুঝি। মানে তারা এক ঢেলে 2 পাখি মারছে, তার জন্য দেখেন প্রতিবাদ কম। আবার দেখেন ইউনিয়ন গ্রামের নাম লিখে দিগন্ত নাকি তার পোলা সীমান্ত, আবার টিটকারি দিয়েছে যে সীমান্ত ব্যাংক কবে নামার কথা বলে, সীমান্ত এক্সপ্রেস না কবে আমার, মানে চোরি পে চোরি। এই যে বিএনপির এমপি প্রতিমন্ত্রী চোরি পে চোরি ফের বেশি না চোরি। এই জন্য সম্ভবত একটা সক্রেটিস বলেছিলেন নাকি, প্লেটো আমার মনে নাই, তিনি বলেছিলেন যে অন্যায় করে যদি স্বীকার না করে এটা হচ্ছে আরেকটা অপরাধ, মহাপরাধ।
মানে একদিকে আর অন্যায় করতেছে, আবার সেটা সাফাই গাওয়ার জন্য এখন এরা তার জামাত যদি করতো তাহলে ফতোয়া আনতো কোরআন হাদিস থেকে, নবী রাসূলদেরও ফতোয়া দিত যে নবীর নামে দেশ বানাইছে, আমাদের নবীও কিন্তু তার নামে তার জায়গা বানায় নাই যে মোহাম্মদপুর, রাইট? জি তার পিতার নামে বানায় নাই আব্দুল্লাহপুর, তার মাতার নামেও বানায় নাই আমিনানগর, রাইট? এগুলো কিন্তু তার নামেও বানায় নাই, বলতে পারতো নবীর সুন্নাত, সেও কিন্তু সুযোগ নাই। জামাত যদি করতে এরা ফতোয়া একটা হাজির করে ফেলতো যে সীমান্ত উড়ন্ত, আবার দেখেন উড়ন্ত কি দুরন্তকে আবার দূরত্ব কি যেন একটা গোজা মিল দিয়েছে। আমাদের মন্ত্রী মশাইরা বাংলাদেশের মানুষকে এত বোকা যদি মনে করে তাহলে তিনি ভুল করবেন। বাংলাদেশের মানুষ এত বোকা না, ওটা নাকি কাকতালীয় তার পুত্রের নামে হয়ে গেছে, তার কাকতালীয় ভাবে আমার নাম কেন হইল না? আপনি তো প্রতিমন্ত্রী না, তাই কাকতালীয় হয় নাই। জি, এই যে তাহলে তাহলে ঘটনা ওইখানে, অর্থাৎ যেহেতু আমি প্রতিমন্ত্রী, যেহেতু আমি মুসলেকা মন্ত্রী, যেহেতু আমি মুসলেকা প্রতিমন্ত্রী, মুসলেকা এমপি, মুসলেকা সরকারের, সুতরাং এটা কাকতালীয় হয়েছে। কাকতালীয় কেবল তাদের বেলায় ঘটে, আমাদের বেলায় ঘটে না এবং ঘটবে না, কারণ আমরা কাকতালীয় ভাবে ওটা করতে দেব না। আমরা এটা কাকতালীয় ব্যাপারও এটা ঘটবে না আমাদের বেলায়, কিন্তু তার বেলায় ঘটবে। তাদের কাছে বঙ্গবন্ধুর নাম করলে নামে যদি হয় সেটা বিরাট অপরাধ, শেখ হাসিনার নামে হলে তো আরো বড় অপরাধ, তারপরে শেখ রেহানার নামে হলে তো কথাই নাই, ঠিক আছে? বঙ্গবন্ধুর পাঠ্যসূচিতে তার ভাষণ দিলে এদের গা জ্বলে, কিন্তু সেইখানে ওই যে তালিবর্ষ ও অন্তস্তয়কারা আদি তার গল্প আসতে পারবে। এমনকি বিশেষ আলোচনায় আসতে পারে সংসদে স্বাধীনতা বিরোধীদের, কিন্তু বঙ্গবন্ধুর নামে এদের চুলকানি, এদের চুলকানি শেখ মুজিব নামে, এদের চুলকানি জয় বাংলা নামে, এদের চুলকানি শেখ হাসিনা নামে, এদের চুলকানি আওয়ামী লীগ নামে, এদের চুলকানি হলো মুক্তিযুদ্ধ শব্দ। এরা ভুল করে ওই দিকে কিন্তু যায় না। কেউ শাশুড়ির নামে, কেউ শ্বশুরের নামে, কেউ পোলার নামে, কেউ মায়ের নামে, কেউ খালার নামে, মানে কি আর বল, কবে না জানি শালা শালির নামেও শুরু করে দিবে আর নাম, এলাকার নাম বদলাম। এখন মনে করেন ঢাকা শহরটা যদি আমাদের ওই যে ভাবির ছেলে আর একটা কি সাদেক ভাইয়ের ছেলে, যাই ওটা ভাবির ছেলে বলা যাবে না, ওটা সাদেক ভাইয়ের ছেলে আমরা জানি, সাদেক ভাইয়ের ছেলে বললাম, জি জি ইশাক নাকি কি যেন, আমার অনেক ভাই ভাবি তো কয়েকজনের নাম মনে রাখবো। তো এই ইশাক যদি আবার বলে ফেলে যে ঢাকা শহরে দুই জায়গা আছে, তাদের দুই কাজের মেয়ের নামে উত্তর ঢাকা দক্ষিণ ঢাকার জায়গার নাম পাল্টে ফেলতে পারে, আমাদের কিছুই বলার থাকবে না, কিছুই বলার থাকবে না। এরা তবে এই দেশে যা ঘটতেছে পুরো সার্কাস। একটা দেশ এইভাবে চলতে পারে? এই দেশের অর্থনীতি নিয়ে কথা নাই, শিক্ষানীতি নিয়ে কথা নাই, গণতন্ত্রের প্রশ্ন নাই, সংবিধানের কথা নাই, মুক্তিযুদ্ধের প্রশ্ন নাই, এমনকি মানে যা পাগলও বুঝেনি বিনিয়োগের কথা পর্যন্ত নেই। বাবা বিনিয়োগ হইলে তো দুইটা বাটপারি করেও খাইতে পারতা, তাইলে তো বিনিয়োগ হলে তো কিছু চান্দা ধান্দা করে খাইতে পারতা, কারণ প্রধানমন্ত্রীর অনুমতিও প্রধানমন্ত্রীও ঠেকাইতে পারবে না তোমাদের চাঁদাবাজি, তাইলে তো এই যে পদ্মা ব্রিজের নিচের মাটি কামড়ায় খাইতে হবে না। অন্তত বিনিয়োগটা আনলেও তো এই যে আশিক নাকি ফাশিক চৌধুরী, সে নাকি কোথায় কোন, এটা নিয়ে আপনাকে আমি একটা প্রশ্ন করবো একটু পরে। আচ্ছা একটু পরে প্রশ্ন আছে আমি, আচ্ছা জিয়া ভাই আপনার কাছে চলে আসি। ইন্টারেস্টিং কোয়েশ্চেন। তারেক রহমানের মানে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা প্রতিমন্ত্রী ডক্টর জাহিদুর রহমান সাধারণ পাসপোর্ট ব্যবহার করে, কূটনৈতিক পাসপোর্ট বা লাল পাসপোর্ট ব্যবহার না করে সাধারণ পাসপোর্ট ব্যবহার করে দিল্লি এয়ারপোর্টে নাজেহাল হয়েছেন, এবং দিল্লি এয়ারপোর্টে সিকিউরিটি লোকজন তাকে নেশাইরি বলেছে যে এই নেশাইরি লোকটা কিভাবে একটা মানে উপদেষ্টা হয় একটা প্রধানমন্ত্রী, বলেছে যে সে একটা নেশাগ্রস্ত একটা কিভাবে একটা প্রধানমন্ত্রীর। আচ্ছা আমি বুঝলাম না, আমরা তো পৃথিবীর বহু দেশে গিয়েছি আলহামদুলিল্লাহ, আমাদের কিন্তু কখনো কোনো দেশে বলে নাই নেশাইরি দেখতে নেশাগ্রস্ত, তাকে কেন নেশাগ্রস্ত বলে 2 ঘন্টা তাকে নাজেহাল করে তারপরে দিল্লি ঢুকতে দিল, তখন আবার তিনি রাগ করে দিল্লি না ঢুকে দেশে ফিরে আসলেন, এসে তারপরে চোটপাট করলেন, এবং শুনলাম পররাষ্ট্র খলিল বলছে ভারতের বিরুদ্ধে স্যাংশন দিবে। বাংলাদেশ কি ভারতের বিরুদ্ধে স্যাংশন দেওয়ার মতো? আমি লোক সামলাইতে পারতেছি না, প্লিজ আমাকে 30 সেকেন্ড জায়গা সময় দিবেন। মানে কে বলেছে ভারতের বিরুদ্ধে স্যাংশন দিবে? পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেব নাকি বলেছে ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, ইনক্লুডিং উইথ লাইক দেয়ার ইজ এ পসিবিলিটি দে আর কনসিডারিং অ্যাবাউট স্যাংশন। ও তাই নাকি? ব্লেজার খলিলের এত বড়, আমি দোয়া করি জামাতের সেই কি তাহের নাই কাহের, তার ভাষায় বলি, আমি দোয়া করতেছি আমাদের ব্লেজার খলিল ভারতের উপরে স্যাংশন জারি করুক, আমরা একটু দোয়া করতেছি। জি প্লিজ, সরি ইন্টারাপ্ট করি। আমার যেটা মনে হয় যে সেটা হচ্ছে যে আমিও ফরিদ ভাইয়ের সঙ্গে সুরে সুর মিলিয়ে কথা বলি যে যদি পারেন তাহলে দেন, আমরা একটু দেখি।
মুরাদ কতটা আছে, তারেক রহমানের গাটস কতটা আছে, তারেক রহমানের যদি কোমরে জোর থাকে তাহলে দেন, আমরা দেখতে চাই। কথা এবং কর্মের মিল থাকতে হবে, যদি দিতে পারেন আমি খুশি হব। আমি ব্যক্তিগতভাবে এটা আমার ব্যক্তি ওপিনিয়ন, আমি যেখানে থাকি সেই দেশের আমাদের ধর্ম অনুযায়ী যে সেই দেশের আইন কানুন মেনে চলতে হবে, আমি সেই আইন কানুন মেনে চলি এবং বাই আমেরিকান সেটা বিশ্বাস করি, এবং বাই বাংলাদেশি সেটা বিশ্বাস করি। আমি সবচেয়ে খুশি হব। আপনি কেন অন্য দেশের জিনিস কিনেন? আপনার দেশে তখনই জিনিস আসবে যখন আপনি কিনবেন। আপনি যদি না কিনেন তাহলে আসবে কেন? আজকে যদি আপনি অস্ট্রেলিয়াতে যদি আপনার আমেরিকান প্রোডাক্ট বা ব্রিটিশ প্রোডাক্ট বা জার্মান প্রোডাক্ট না কিনেন, আপনার সেখানে ঢুকবে? বলেন আমাকে, ঢুকবেন? জনগণকে এটা ইয়ে করতে হবে। আপনি এখন আমি যদি না দেখুন বাংলাদেশের জনগণকে দিচ্ছে, তারা কি চায়? একটা হচ্ছে যে আমাদের নিজস্ব অনেক কিছুতে আমরা নির্ভরশীল অন্য দেশের প্রতি। এখন আপনার দেখতে হবে যে সাধারণ মানুষ, আপনার কত পার্সেন্ট মানুষ বিলো পভার্টিতে বাস করে, কত পার্সেন্ট মানুষ নিম্ন আয়ের দেশে, আমাদের নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে গিয়েছিলাম, সেখান থেকে আবার নিম্ন আয়ের দেশে চলে এসেছি। সুতরাং এই অবস্থা যদি চলতে থাকে তাহলে আমাদের যে মানুষগুলি না খেয়ে মারা যাবে, দুর্ভিক্ষ হবে। সুতরাং সেই দিকে মাথায় রেখে সরকারকে কাজ করতে হয় যে আমরা কোথা থেকে খাদ্যশস্য বা যে কোনো জিনিস, র ম্যাটেরিয়ালস বলে যেটা বিশেষ করে ওষুধ তৈরিতে, এই অনেক কিছুই আমরা পার্শ্ববর্তী দেশ থেকে আনি, কারণ আমাদের ক্যারিং কস্ট কম পড়ে এবং একটু কম মূল্যে। আপনি যদি এখন পাম অয়েল বাংলাদেশ, মালয়েশিয়া অথবা ইন্দোনেশিয়া বাদ দিয়ে যদি অস্ট্রেলিয়া থেকে বা জাপান থেকে আনে, আপনার দাম দ্বিগুণ পড়বে না? আপনি অস্ট্রেলিয়া যেখানে থাকে তারা ইম্পোর্ট করবে, তারা একটা প্রফিট করবে, তারপরে তারা এক্সপোর্ট করে, ক্যারিং কস্ট বেশি পড়বে, সুতরাং দাম বেশি পড়বে। এখন সেই জিনিস মাথায় রেখেই সরকার এর নীতি নির্ধারকরা কাজ করেন। এখন আমাদের যদি জ্ঞান বুদ্ধি আমরা হারিয়ে ফেলি তাহলে তো এই অবস্থা হবে। এখন জিয়া ভাই, যে উনি কেন সাধারণ পাসপোর্টে, সেটা আমি আসছি। এখন উনি সরকারের একটা সরকার প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তথ্য উপদেষ্টা, উনার উচিত ছিল যে উনি রেড পাসপোর্ট নিয়ে যাবেন। তার মানে আপনি সরকারি আইন মেনে যাচ্ছেন, তাই? আপনি যখন বিদেশে যাবেন সরকারি প্রতিনিধি হিসাবে, সরকারি, সেইটা যে দেশে বাস করেন না কেন সেই দেশের, এখন যদি আমেরিকার কোনো ব্যুরোক্রেট সে যদি সরকারি সফরে ইন্ডিয়া বা সরকারি সফরে অস্ট্রেলিয়া, সে কিন্তু আমেরিকান সরকারের যে পাসপোর্ট, রেড পাসপোর্ট, সেটা ব্যবহার করবে। আপনি যদি যেখানে আছেন সেখান থেকে কানাডায় যান, আপনি তার দেশের সরকারি পাসপোর্ট ব্যবহার করবেন। সেই ক্ষেত্রে ওই সরকার আপনাকে নিরাপত্তা থেকে শুরু করে এভরিথিং দিতে বাধ্য, তাই না? ইন্টারন্যাশনাল একটা আইন আছে, সেই আইন অনুযায়ী কাজগুলি হয়। এখন উনি কি কারণে, প্রশ্ন জাগে যে কি কারণে উনি সরকারি পাসপোর্ট নিলেন না, কেন উনি ওনার নিজস্ব পাসপোর্ট? তার মানে উনি আইন মানেননি। এই কথাটা একটু মিলিয়ে দেখেন। আমি প্রথমেই বলেছিলাম যে তারেক রহমান এসছেন, উনি দেশের প্রচলিত আইন না মেনেই ভোটার হয়েছিলেন, আপনার মনে থাকার কথা। এই ছোট ছোট জিনিস, অপরাধ একটা বড় অপরাধের জন্ম দেয়। যে দেশের প্রধানমন্ত্রী আইন মানে না, সেই দেশের জনগণকে উনি কিভাবে বলেন যে আপনারা আইন মেনে চলুন? মানবেন না তো। কারণ উনি যখন বাংলাদেশে গেলেন তখন অলরেডি তফসিল ঘোষণা হয়ে গেছে। এই তফসিল ঘোষণার পরে বাংলাদেশের আইন অনুযায়ী কেউ ভোটার হতে পারে না, রুল, তার ন্যাশনাল আইডি হবে না। সুতরাং ওনার যদি এই ইচ্ছাই থাকতো তাহলে উনি লন্ডনে কেন এটা করেননি? তাহলে উনি কিভাবে নির্দেশ দিবেন এই ওনার তথাকথিত এই তথ্য উপদেষ্টাকে যে আপনার এই রেড পাসপোর্ট ব্যবহার করতে হবে? কারণ উনি নিজেই তো আইন মানেননি। জি জি, আপনাকে তো, আপনি একটা বাড়ির ফ্যামিলির হেড অফ দ্য হাউস হোল্ড, আপনি যখন যাবেন, আপনি যদি নিয়ম মানেন, আপনার সন্তানরা আপনাকে বলবে না যে বাবা তুমি তো নিজেই নিয়ম মানছো না? সুতরাং এই একই ফ্রেমে রাষ্ট্রটা একইভাবে চলে যে রাষ্ট্রের প্রধান যিনি, তাকে আগে নিয়ম মানতে হবে। নিয়ম মানলে ওনার গাড়ি চালিয়ে বিভিন্ন জায়গায় যাওয়ার সময় হচ্ছে, কিন্তু এতগুলি শিশু মারা যাচ্ছে সেখানে যাওয়ার সময় হচ্ছে না। এই যে অপরাধগুলি সংগঠিত হচ্ছে সেগুলি করার সময় হচ্ছে। এখন ওনাকে দেখে কি কারণে ওনার ভিসা ছিল কিনা সেটা দেখতে হবে। তার মানে উনি রেড পাসপোর্টধারীদের অনেক ভিসা বা কোনো কিছু দরকার হয় না। এখন ওনার যদি সাধারণ পাসপোর্ট দেয়, ওনার সাধারণভাবে ট্রিট করবে, তাই না? তারপরেও আমি দেখেছি ইন্ডিয়া বা অন্যান্য দেশে এই ব্যাপারগুলি খুব তারা
ভালো সার্ভিস দেয়। আমি আমার 2017 সালে, 17 না তার আগে 13 সালে আমি একবার ঢাকা থেকে কলকাতা হয়ে দিল্লি ওই দিক দিয়ে যাচ্ছি। তা আমি ঢাকা এয়ারপোর্টে গেলে আমার পাসপোর্টে বলছে আপনার কোনো টিকিট নেই। আমি বললাম যে আমি বোর্ডিং কার্ডে প্রিন্ট করে আনছি বাসা থেকে, ভাই আমার বলছে না দিবে না। তারপর বলছে ঠিক আছে আমি দিতে পারি, আপনি কলকাতায় যে আর ফ্লাই করে। কলকাতায় গেছে বলছে এভরিথিং ইজ ওকে। আমি দেখি এখন ওরা ওদের কাস্টমার সার্ভিসকে অনেক ডেভেলপ করেছে, কারণ ওরা চায় যে ওদের দেশে পর্যটন শিল্পটা গড়ে উঠুক। আপনার পর্যটন শিল্পের মাধ্যমে অনেক টাকা ইনকাম হয়, তাই না? মানুষ আসবে, ঘুরবে, টাকা ইনকাম করবে। আমাদের যেমন আমি এর আগে বলছিলাম সেন্ট মার্টিনকে ঘিরে একটা পর্যটন শিল্প গড়ে উঠেছিল, এবং আপনার এই আমাদের কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবনকে এইটাকে ধ্বংস করে দিচ্ছে। এখন উনি কেন, আমার কথা হচ্ছে একজন সরকারের এইরকম দায়িত্বপূর্ণ ব্যক্তি কিভাবে তার মানে দেশের পাসপোর্ট ব্যবহার না করে কেন উনি নিজস্ব ব্যক্তিগত তার মানে ওনার কোনো উদ্দেশ্য আছে? জি জি, এটা বাংলাদেশের জন্য একটা বেজ্জতি, কিন্তু এটা একটা ডেফিনেটলি। কারণ আপনি যদি সরকারি পাসপোর্টে যান তখন সরকার প্রোটোকল দিতে বাধ্য। একদিকে দেখেন ওখানে বাংলাদেশের হাই কমিশনার ছিলেন, তিনি কেন ডিফেন্ড করতে পারেন? উনি তো কূটনীতিক মানুষ, তাই না? উনি তো এই ব্যাপারগুলি জানেন যে ওনারা যখন সফর করেন তখন ওনারা রেড পাসপোর্ট ব্যবহার করেন, কূটনৈতিক লাইন দিয়ে বেরিয়ে যান। একইভাবে ওনার সফর সঙ্গী যারা ছিলেন তারা বেরিয়ে গেছেন, কিন্তু উনি বেরোতে পারেন। তারা তো আইন মেনে কাজ করেছে। উনি একটা দলের লিড করবেন, উনি একটা দেশের নেতৃত্ব দিবেন, অথচ উনি নিয়ম মানবেন না। উনি এখন নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করতেছেন যে আমি একটি প্রধানমন্ত্রীর উপদেষ্টা, আমাকে তো চেনা উচিত। আপনি কত দেশে, উনি কে? এইরকম উপদেষ্টা অনেক আছে। উনি সকাল বিকাল ইন্ডিয়াকে খচ্চর দেশ, খাচ্চর দেশ, বাজের দেশ, উনি গত 2 বছর কিন্তু এগুলো বলছেন। তো সেই দেশে আগে থেকে বলা শুরু করছে, তাহলে গেলেন কেন ইন্ডিয়াতে? তা যান কেন ইন্ডিয়াতে? যান না ইন্ডিয়াতে। জি, আচ্ছা আপনি আমার কথা হচ্ছে যে আপনি খাবেন ইন্ডিয়ার, পড়বেন ইন্ডিয়ার, আবার আপনি বলবেন যে ইন্ডিয়া খারাপ, তাহলে এগুলো বন্ধ করবেন ইন্ডিয়াকে। মানে আপনাকে তো আপনার কথা এবং কর্মের মিল থাকতে হবে। যদি সেই মিল কিন্তু না থাকে তাহলে তো আপনি এই কাজটা করতে পারবেন না। হ্যাঁ, তো ফরিদ ভাই আপনার কাছে চলে আসি, আমরা ফরিদ ভাইয়ের কাছে চলে আসি। ফরিদ ভাই, আমি চলে আসি বাংলাদেশের কাঁচা রাস্তা প্রসঙ্গে। আমি আশা করবো আপনি সম্প্রতি বিএনপির সংরক্ষিত আসনের এমপি জেবা আমিন খান সংসদে বাংলা ইংরেজি মিলিয়ে উনি তারেক রহমানকে তেল দিতে গিয়ে বলেছেন যে ফ্রম দ্য হার্ট, যে উনি হার্ট থেকে তারেক রহমানকে পছন্দ করেন বা রেসপেক্ট করেন। বলেছেন 1600 মাইল অফ কাঁচা রাস্তা, এবং বলেছেন দ্য রাস্তাস আর ভেরি ভেরি ব্যাড সিচুয়েশন, এবং বলেছেন দিস ইজ ডিউ টু দুর্নীতি অফ দি প্রিভিয়াস রেজিম। তো এই যে উনি কাঁচা রাস্তা এখন বাংলাদেশে আসলেই আওয়ামী লীগ সরকারের দুর্নীতির কারণে এত কাঁচা রাস্তা রয়ে গেছে, এই ব্যাপারে আমি মাঝে মধ্যে ভাবি উনি কি সাবেক প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর সাহেবের আত্মীয় কিনা? কারণ বাবর সাহেব কিন্তু লুকিং ফর শত্রুস বলেছিলেন। তো যাই হোক, এই ব্যাপারে আপনার কি অভিমত? কেন তারেক রহমান বলেন নাই ব্যাক টু ফিউচার? আর বললাম না এটা কি নর্ম যে বিএনপিতে এটা নরমাল বাংলিশ কথাবার্তা মিলিয়ে টিলিয়ে বাংলাকে গলা টিপে মেরে ফেলছে? ফরিদ ভাই বলেন আপনার কি? বাংলাকে গলা টিপে মেরেছে এবং ইংরেজি ভাষার পণ্ডিতেরা আত্মহত্যা করবে, বিষয়টা এরকম হয়ে গেছে। যাই হোক, এটা আপনি ঠিকই বলেছেন। আমার মনে হয় তিনি ওই বিএনপির যে আধা শিক্ষিত সম্রাট বাবর ছিলেন, সে অনেকে কিন্তু জানেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু আধা শিক্ষিত, ঠিক আছে? যারা আমাদের সনদ নিয়ে কথা বলতে আসেন তাদের বলতে চাই আপনাদের যে মহামান্য পিরানে পীর দস্তগীর সম্রাট বাবর, তিনি কিন্তু আধা শিক্ষিত। যাই হোক, এখন বুঝে নিয়েন কে কত শিক্ষিত। বিশ্বাস না হয় তাকে গিয়ে জিজ্ঞেস করবেন আপনারা। আমার দুর্ভাগ্য অথবা সৌভাগ্য, যখন তিনি লাগেজের ব্যবসা করতেন আমরা তো বুঝতাম না লাগেজ ব্যবসা কি। আমরা থাইল্যান্ডে যেতাম হইলো বেড়াইতে, পরে মনে পড়েছে এই লোকটাকে মনে আছে যে তিনি লাগেজ ব্যবসা করার থেকে হাফ শিক্ষিত লোকটা শুধুমাত্র তারেক রহমানের পদধূলির কারণে, তার পাও ধোয়া পানি খাওয়ার কারণে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়ে গেছিলেন। তিনি বলেছিলেন উই আর লুকিং ফর শত্রুস। সম্ভবত এই যে আমি যেহেতু ভদ্র মহিলা, আমি কোন নারী বিদ্বেষী বক্তব্য দিতে রাজি না, কিন্তু তাই সাধারণ ভাবে একটু বলতেছি, ভাবির পোলারা হইলে ততক্ষণ ধুয়ে দিতাম। তো আমার এই ভাবি বা
বা আমার বিআইন, তিনি যে সুন্দর ইংরেজি বলেছেন, আমার ধারণা সম্রাট বাবর বলেছে যাক এতদিনে আমার একটা মুরিদান পাওয়া গেল, ঠিক আছে, আবার মহিলা মুরিদান, সম্ভবত সবচেয়ে বেশি খুশি সম্রাট বাবর, সেটা তো গেলই। আপনি যেটা বললেন দেখেন, খাল কাটলো বিএনপি, বললো যে তারা 15 দিনে বাংলাদেশে অর্ধেক খাল কেটে ফেলেছে। এইখানে দুর্নীতি আওয়ামী লীগ কেমনে করলো আমি তো বুঝতে পারলাম না। আমি অঙ্কে খুব কাঁচা, আমি অঙ্কে সবসময় সর্বদাই কম নম্বর পাইতাম, কিন্তু এত কাঁচা না যে 18 মাস ক্ষমতায় থাকলো হইলো তাদের তাদের বড় ভাই বা দুলা ভাই বা খালাতো ভাই ডক্টর ইউনূস আদম ব্যাপারী, তিনি 18 মাস ক্ষমতায় থাকলেন, আর এরা ক্ষমতায় থাকলো তখন করলো খাল খনন। এইখানে দুর্নীতি আওয়ামী লীগ কিভাবে করলো আমি বুঝতে পারলাম। আমি তো অঙ্কে দুর্বল, আমাকে যদি তারা একটু বুঝাই দিত আমি খুব খুশি হইতাম। আমি অঙ্কে দুর্বল হইতে পারি, বাংলাদেশের মানুষ এত অঙ্কে দুর্বল না, ঠিক আছে। তারা কিন্তু এটা বুঝে গেছে এই ইয়ার কি ফাইজলামি। এই যে আমাদের সাবেক র্যাবের প্রধান বেনজির আহমেদ, তার বিরুদ্ধে কি বললো, তিনি নাকি প্রথমে বললো 100 কোটি, তারপরে যখন তাকে খুঁজে পাওয়া গেল তখন বললো যে হাজার হাজার কোটি টাকা তিনি পাচার করেছেন। সর্বশেষ আমরা জানলাম, আমিও বিশ্বাস করতে পারি নাই, আমি ভেবেছিলাম 1400 কোটি টাকার চার্জশিট দিয়েছে, পরে শুনি 14 কোটি টাকা। অর্থাৎ যার গরু সেই এখন বলতেছে আমার গরু বিআই নেই, মানে চার্জশিট দিল ইউনূসের আমলে মামলা, চার্জশিট দিল আমার ভাবির পোলাদের সরকার, আমাদের জাতীয় ভাইয়ার সরকার 14 কোটি। তাহলে এখন কে আসামি করা, কাকে আসামি করা উচিত আমি তো বুঝে উঠতে পারতেছি না। বেনজির আহমেদ নাকি যারা এতদিন বললো বেনজির আহমেদ সাবেক র্যাবের প্রধান, ধরে নিলাম তিনি দুর্নীতি করেছেন, মেনে নিলাম, ধরে নিলাম তর্কের ক্ষেত্রে ওই যে আমার শ্রদ্ধেয় কমরেড মঈনুদ্দিন খান, ধরে নিলাম তিনি দুর্নীতি করেছেন, ভাই 1000 কোটি টাকা লেখো, 1500 কোটি লেখো, কমসে কম 100 কোটি লেখো। এইভাবে বেজ্জতি করার কোনো মানে হলো? সেখানে আমার ভাবির পোলাদের পিএস 200, 300, 400 কোটি টাকা মারে। যেরকম দাঁড়িয়ালা তানভীর নাকি মনে হচ্ছে এইমাত্র ঈসা নবীর সাথে আসর নামাজ পড়ে টপ করে পৃথিবীতে পদার্পণ করেছেন। সেই ভাবির পোলার নামেও বই কেলেঙ্কারি, প্রিন্টের কেলেঙ্কারি 400 কোটি। তাহলে সেইখানে বেনজির আহমেদকে এত বড় দুর্নীতিবাজ, আরে তো আওয়ামী লীগের আমলে দুর্নীতিবাজ, এত ক্ষমতা মাত্র 14 কোটি টাকার চার্জশিট। ইস, আমার তো মনে হয় বেনজির সাহেবের 11 উপরে মামলা করা উচিত, একটা আমার নামে কেন মাত্র 14 কোটি টাকা দিই, একদম পুরা বেজ্জতি। আমি যদি বেনজির আহমেদ হইতাম, আমি তাকে নাকি দুবাই ধরেছে বলে আমি দুবাই থেকে মামলা করতাম, বাট আমার ইজ্জত, আমার মুখটাই নষ্ট করে দিয়েছে। এটা বলা উচিত। যেটা বললেন এই যে আমাদের আপারা ভাবিরা সংসদে যা বলতেছে, কাজ না থাকলে না খই বাঁচতে। বিএনপির নেতা, বিএনপির এমপি, বিএনপির মন্ত্রী, বিএনপির মুসলেখা সরকারের মুসলেখা বিরোধী দল, আমার ভাবির পোলারা, তারপরে কি বলে আর স্বতন্ত্র প্রার্থী যারা মুসলেখা স্বতন্ত্র প্রার্থী, এদের তো কোনো কাজ নাই। তো কাজ না থাকলে তখন খই বাঁচতে হয়, খই বাঁচতেছে। খই ভাজাও কিন্তু একটা কাজ, দিন শেষে খই ভাজলে সেটা শীতকালে মোটামুটি আত্মীয়দের খাওয়ানো যায়। এরা যদি আরো কোনো প্রবাদ থাকে বানাইতে হয়, তো কোনো কাজ নাই, চাইলে ডাইলে একসাথে করে দিছে, চাল ডাল বাঁচতেছে, আর কোনো কাজ নাই। তাই উদ্ভট কথা বলতেছে, উদ্ভট শব্দ উচ্চারণ করতেছে, সংসদে উদ্ভট বিষয় আনতেছে। এখানে হামে শিশু টিকার অভাবে শিশু মারা যায় কথা নাই, এখানে চুক্তিতে আমাদের 60 কোটি টাকার জাহাজ চলে গেল কোনো কথা নাই, এখানে ডিম আনবেন আমেরিকা থেকে, তারপরে ভুট্টা আনবেন, গিদরের গোস্ত আনবেন ডাবল টাকাতে, এগুলো না আলোচনা নাই। এখানে সার্বভৌমত্বের কথা নাই, তাই তারা এগুলো বলবে। কখনো মনে করেন ফতোয়া নিয়ে, বোরকা নিয়ে, এগুলো কোনো আলাপ, কোন মেয়ে কি বোরকা পড়লো না পড়লো, আবার সেই বোরকা নিয়ে আলোচনা করলে আবার ফতোয়াও দেয় মৌলভী সাহেব। আমি আপনার কাছে এটা নিয়ে আসবো আমার পরের প্রশ্নে। আমি চলে যাচ্ছি জিয়া ভাইয়ের কাছে। জিয়া ভাই, আপনি হয়তো শুনেছেন সম্প্রতি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে আওয়ামী লীগ সরকারের প্রায় 1300 উন্নয়নমূলক প্রজেক্ট চলমান, যার মধ্যে প্রায় 500 প্রজেক্টের কাজ 50% বেশি সম্পন্ন, বাকি 500 প্রজেক্টের কাজ 10% থেকে একটু ভ্যারি করছে। কিন্তু আমরা তো অতীতে গত 2 বছর শুনেছি আওয়ামী লীগ নাকি কোনো উন্নয়নই করে নাই, কোনো প্রজেক্টই নাই, উন্নয়ন জিরো। বিএনপির বহু এমপি মন্ত্রী সকাল বিকাল জব করেছেন, কোনো উন্নতি করে নাই। এবং একটু আগে যে ফরিদ ভাই যে ওনার যে ভাবিকে নিয়ে কথা বলছেন, ভাবি বলছে রাস্তা আর রিয়েলি ব্যাড। তো এখন এই আওয়ামী লীগ কোনো উন্নয়ন যদি নাই করে থাকবে, এই 1300 প্রজেক্ট কোত্থেকে আসলো, যেটি অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ বলছেন, এবং তারা বলছেন এই 1300 প্রজেক্ট শেষ করার সক্ষমতা তাদের নাই। তাহলে কি তাদের এটা পদত্ব করে শেখ হাসিনাকে এনে দেওয়া উচিত না, যে আপনি তাহলে কমপ্লিট করেন প্রজেক্ট? জি ভাই, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আসলে ব্যাপারটা হয়েছে, ধরেন আমি একটা কথা দিয়ে শুরু করি। আমরা যেটা করি, আমাদের এই তথাকথিত সমন্বয়করা যেটা করে সেটা একটু কথা সেইটা দিয়ে শুরু করি। ভারতের বানানো গাড়িতে ভারতের ডিজেল দিয়ে টিএসসিতে আসে, ভারতের বানানো সাউন্ড সিস্টেম দিয়ে ঢাকা না দিল্লি স্লোগান দিয়ে রেস্টুরেন্টে এসে ভারত থেকে আনা মোবাইল দিয়ে ভারতের বিরুদ্ধে স্ট্যাটাস দিতে দিতে ভারত থেকে আমদানিকৃত চাল খায়। এ হচ্ছে আমাদের অবস্থা। এখন দেখেন, আমরা বারবার বলছি, তারা যে কথাটি বলেছিল যে শেখ হাসিনা টোটাল যে বাজেট ছিল সেই বাজেটের তো তার ভিতরে সরকারি কর্মচারীদের বেতনও যুক্ত বাজেটে, তাই না? এই সব কিছু মিলিয়ে যে বাজেটটা হয়, সেই বাজেটটার সঙ্গে যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে এইটা মিলে না। আপনি দেখবেন মুসলিম লীগের যিনি সভাপতি আছেন অ্যাডভোকেট মহসিন রশিদ, উনি মাঝে মাঝে খুব ভালো কথা বলেন, ওই লজিক্যাল কথা বলেন। তো উনি একটা জায়গায় বলছেন যে আমি শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলতে রাজি না, আমার ডিকশনারি থেকে আমি মুছে দিয়েছি। কেন বলেছেন? কারণ শেখ হাসিনা ওয়াজ এ ভেরি গুড অ্যাডমিনিস্ট্রেটর। আর এই যে চুরির কথা বললেন, বলছে এটা দেবপ্রিয় ভট্টাচার্য উনি একটা বইতে নিয়েছিলেন, বই থেকে নিয়েছেন, সেটা হচ্ছে রাশিয়ার থেকে একটা বই, সেই বই থেকে এই নাম্বারটা নিয়েছিলেন। তো এই যোগ বিয়োগ করলে দেখা যায় যদি শেখ হাসিনা উন্নয়ন না করে তাহলে পদ্মা সেতু কিভাবে হলো, মেট্রো রেল কিভাবে হলো, কর্ণফুলী টানেল কিভাবে হলো, আপনার মাতারবাড়ি কিভাবে হলো, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এই যে এত বিদ্যুৎ সেক্টর থেকে শুরু করে বাংলাদেশের অবকাঠামোর যে উন্নয়ন ঘটেছে, আপনার ঘরে ঘরে বিদ্যুৎ গিয়েছে, তার মানে আপনার আপনি বিভিন্ন জায়গায় যে সোলার প্ল্যান্টগুলি হয়েছে, অথবা এই যে ইন্টারনেট, গ্রাম অঞ্চলে ইন্টারনেটের যে রিভলিউশন হয়েছে, এই যে জিনিসগুলি হয়েছে, এইগুলি কিভাবে হলো? তার মানে শেখ হাসিনা, তারা এখন স্বীকার করে নিচ্ছে শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা এই উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে গেছিলেন। আরেকটা জিনিস ডক্টর মহসিন রশিদ, শেখ হাসিনা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারে, তার মানে শি ওয়াজ এ ভেরি গুড অ্যাডমিনিস্ট্রেটর। কারণ অ্যাডমিনিস্ট্রেশন চালানোর সবার দক্ষতা থাকে না, এটা যে তড়িৎ ডিসিশন নিতে হয়, সমস্ত কিছু ম্যানেজ করতে হয়। দেখেন বাংলাদেশ, সারা পৃথিবী জুড়ে একটা প্যান্ডেমিক গেল, তখন তো বাংলাদেশে এত লোক মারা যায়নি, হামেজ এত লোক মারা গেল। এর ভেতরে বাংলাদেশে একটা উদাহরণ হিসেবে ব্যবহার করতে হতো উন্নয়ন রোল মডেল হিসেবে, 1 নাম্বার। 2 নাম্বার, বাংলাদেশে যে এই যে ভ্যাকসিনের জন্য বাংলাদেশকে আরেকটা রোল মডেল হিসেবে ব্যবহার করতো। শান্তিতে পৃথিবীর বিভিন্ন দেশে শান্তি পিস মিশনে বাংলাদেশ সেনাবাহিনীকে ব্যবহার করতো, এইগুলো একটা রোল মডেল ছিল পৃথিবীর বুকে। কিন্তু এখন কি হচ্ছে? এখন হচ্ছে বাংলাদেশ একটা মবের রাষ্ট্র, বাংলাদেশে নারী ধর্ষণ, বাংলাদেশে শিশু বলাৎকার, বাংলাদেশে হামে মারা যাচ্ছে, জাস্ট অপোজিট হয়ে গেছে জিনিসটা। এখন ওনারা অকপটে স্বীকার করে নিচ্ছেন যে শেখ হাসিনার আমলে কাজ হয়েছে, উন্নয়ন হয়েছে। এখন তাহলে শেখ হাসিনা যদি একটা পদ্মা সেতুর মতো প্রজেক্ট বাংলাদেশের অর্থায়নে করতে পারে, তাহলে আপনারা বাকি প্রজেক্ট, তাহলে এই শেখ হাসিনা প্রজেক্ট যে বাজেট দিয়েছিলেন, সেখানে তো স্বাস্থ্য ক্ষেত্রে কত টাকা দিয়েছিলেন সেটা আছে, সেই টাকাটা গেল কোথায়? সেই টাকাটা ইউনূসের পকেটে গেল, অথবা ইউনূসের বান্ধবী নূরজাহান বেগমের পকেটে গেছে, কারোর পকেটে গেছে? তাহলে তাদেরকে ধরেন, টাকাটা তো পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে গিয়েছে, তাদের ধারণা যে তর্কের খাতিরে ধরে নিলাম যে টাকাটা বিদেশে গিয়েছে, তর্কের খাতিরে মেনে নিলাম। তো এখন আমার কথা, পয়েন্ট এ থেকে বি তে গিয়েছে, তাহলে তারা এইটা বের করতে তো 2 বছর সময় লাগে না? 2 বছর সময় গেল, এখন পর্যন্ত এটা দিতে পারিনি। অথচ FBI এর লিস্টের একজন ক্রিমিনাল হচ্ছে তারেক রহমান সাহেব, আপনারা এটা সবাই জানে। তার ভাই কোকট টাকা পাচার করেছিল, সেটা বাংলাদেশ সরকার কিছুটা টাকা আনেনি, নিয়ে আসছে। তাহলে আপনি যদি, সেই জন্য বললাম যে ব্যক্তি আইনের শাসন, আমি সেটা যে কোনো ব্যক্তি হোক, তাকে নিজেকে আগে আইন মানতে হবে, তাহলে আপনি আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারবেন। আর আপনি যদি নিজে আইন না মানেন, তাহলে আপনি আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারবেন না। আপনার সংসারে দেখেন, আপনার সন্তানকে শিক্ষা দেওয়ার আগে আপনার আগে শিক্ষা বলা আছে। প্রফেটের কাছে একটা লোক গিয়েছিল যে তার বাচ্চাকে দেশে মিষ্টি খায়, তা বলছে ঠিক আছে, তারপরে প্রফেট তাকে কখন উপদেশ, এটা হচ্ছে ব্যাপার। এখন আমাদের সরকার
স্বীকার করে নিচ্ছে অকপটে যে শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যার সময় উন্নয়ন হয়েছে এবং সেই উন্নয়নের কৃতিত্ব বঙ্গবন্ধু। আপনি যতই করেন যে বাংলাদেশ থেকে এলিভেটেড এক্সপ্রেস ঢাকা থেকে বেরোত সকালবেলা, এরা করে কি ঘুম থেকে উঠে শেখ হাসিনা ফ্যাসিস্ট, আবার যখন বাড়ির থেকে নামে নিচে নামে শেখ হাসিনা ফ্যাসিস্ট। যখন গাড়িটা এলিভেটেড এক্সপ্রেসে বলে আগেই তো ভালো ছিলাম, অথবা যখন মেট্রো রেলে বলে তখন বলে আগেই তো ভালো ছিলাম। আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, এই বাণিজ্য মন্ত্রী, এই অর্থমন্ত্রী অথবা যে কোনো মন্ত্রী, ইভেন তারেক রহমানকে বলেন এই মেট্রো রেলে উঠে বলতে বলেন যে শেখ হাসিনার সবচেয়ে জঘন্যতম কাজ হচ্ছে মেট্রো রেল করা, দেখেন তা কি করি। অথবা পদ্মার ওই পারে যে বলতে বলেন না যে শেখ হাসিনা এই পদ্মা সেতু করে সবচেয়ে খারাপ কাজটি করেছে, সেইটা ওইখানে যদি জামাতের লোকও থাকে, ওইখানে যদি বিএনপি দেখেন তাকে কি হারে ধোলাই দেয় ওরা মিলা। আওয়ামী লীগের যেতে হবে না, সাধারণ মানুষ তাদেরকে ধোলাই দিবে। আমি আমাদের অনুষ্ঠান শেষের দিকে আমি ফরিদ ভাইকে একটা ছোট প্রশ্ন, জিয়া ভাইকে একটা ছোট প্রশ্ন করে শেষ করব। তো ফরিদ ভাই, আপনার কাছে একটা ছোট প্রশ্ন। গত 14 জুন বিএনপির কুমিল্লা 6 আসনের এমপি মনিরুল ইসলাম উনি জামাতের এমপির বউ নিয়ে মন্তব্য করেছেন। কিছুটা হাস্যরস করে মনিরুল বলেন, আমি বউ নিয়ে যাইনি একটা অনুষ্ঠানে, সেখানে তাহের ভাই মানে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বউ নিয়ে গেছেন। তো আমি বলেছি যে এটা ভাবি কই, উনি বলেছেন এইটা। তো আপনি যে বদলায় আনেন না, আমরা কিভাবে বুঝবো? মানে উনি ঠাট্টা করছেন। সংসদে যেখানে প্রতি মিনিটে 8 লক্ষ টাকা খরচ হয় বাংলাদেশের ট্যাক্স পেয়ারদের, সেখানে উনি সংসদে বাজেট অধিবেশনের উপরে আলোচনা করতে গিয়ে উনি ঠাট্টা মশকরা করছেন আরেকজনের বউ নিয়ে। এবং উনি বিএনপির এবং জামাতের নারী সাংসদদেরকে ঠাট্টা করে বলেন যে এইদিকে যে কি আছে দেখে তো বোঝা যায় না। তো উনি দাড়ি টুপিওয়ালা মানুষ, ওনার মেয়ে সাইমা ফেরদৌস আসমান কাঁপিয়ে ফেলছে 24-এর এই গণপ্রতারণার সময়। তো ওনার কাছে কি এই ধরনের একজন সংসদ সদস্যের কাছ থেকে কি এই ধরনের কথাবার্তা মানায়? ফরিদ ভাই, অত্যন্ত দ্রুত 2 মিনিট। আসলে শুরুতেই তো আপনাকে বলেছি যে এতে তো কোনো কাজ নাই, চাল ডাল মিশিয়ে দেয় তারেক রহমান যে তোমরা জামাত, হেফাজত, চামড়া নাই পীর বা যারাই আছো সংসদের বাইরে, তোমরা চাল ডাল বাঁচো। তার জন্যই এগুলো হচ্ছে এবং হতে থাকবেই। এখানে আসমান কাঁপতেছে, তার মেয়ের তো এখন পয়েন্ট শুনতেছি না, তার বাপে কি বললো। আবার দেখেন এটারই আবার মানে কাজ না থাকলে যে খই বাজে, এটা নিয়ে আবার জামাত মাতামাতি করতেছে। উনি বলেছেন এটা এক ধরনের সময়ের অপচয়, আবার এটা নিয়ে তারা মাতামাতি করেছে, ধর্মীয় ইস্যু বানিয়ে ফেলেছে। কারণ তাদের তো এমনি পাটপারি করতে হবে। তাদের লোকেরা নবী রাসূলকে ব্যভিচারী বানাবে, নবী রাসূলকে মানছে, নবী রাসূল এবং সাহাবীরা অন্যের বউ নিয়ে টানাটানি করবে, এগুলো তাদের লোক বলবে, ওইটা নিয়ে কোনো ফতোয়া নাই। কিন্তু ওই যে আসমান কাঁপানি সেই ম্যাডাম আর বাবা নাকি বলেছে, এটা তো একরকম তিনি খারাপ বলেননি। কারণ হলো যে যদি এটা বলা উচিত হয় না, আমি বলছি না এটা উচিত হয়েছে, কারণ সংসদে এগুলো বলার, কার পোশাক কি, কার চুল কেমন, এগুলো বলার সময় আছে নাকি? এত সেকেন্ডে খরচ হয়। এই বোরকার মধ্যে কে আছে আসলে? তো আমরা কি ঝর্ণা ঘটনা জানি না? আমরা কি মামুনুল হকের ঝর্ণা কেলেঙ্কারি জানি না? শহীদুলের বউকে নিজের বউ বলে চালাই দিল। এখন তো আমরা তখন তো দোষ দিয়েছিল যে সেটা নাকি যুবলীগ, ছাত্রলীগ, তার বউকে নিয়ে প্রথমে বললো অন্যজনের বউ নিয়ে ছাত্রলীগ এটা করছে। পরে যখন বললো যে এটা আমার বউ, মানে 501 মৌলবী মামুনুল হক বললো হেফাজতের নেতা আমার বউ, তখন এরা বললো এই যে দেখো বউ নিয়ে গেছে ডিস্টার্ব করে। আমরা তো মামুনুল হকের যে মুসলেকা আছে, মানে যে ইশতেহারে, নির্বাচনী ইশতেহারে যে মুসলেকা আছে, মানে নির্বাচনী ওয়াদা পত্রে, আমরা তো নমিনেশন পেপারে তো সেই বইয়ের নাম দেখলাম না। মানে এরা এরকম মিথ্যুক, এরা কাজ না থাকলে অন্য কাজ, ওটা নিয়ে কোনো ফতোয়া নাই। ফতোয়া আসছে যে একটা মানুষ সংসদে যাবে, তাকে আপনি চেহারা দেখলেন না, বুঝবেন কেমনে যে সে আসলে জঙ্গি নাকি? কারণ আজকাল তো বাংলাদেশে, আচ্ছা আপনি দেখেন আমেরিকান ইমিগ্রেশনে শাহরুখ খানের মতো সুপারস্টারকে 7-8 ঘন্টা বসায় রাখে। পাকিস্তানে পারভেজ মোশাররফের মতো প্রেসিডেন্ট এবং জেনারেলকে তার আন্ডারওয়্যার পর্যন্ত খুলে রাখে। নিরাপত্তার প্রশ্ন তো মানুষ সেটা প্রশ্ন করতেই পারে, এটা অস্বাভাবিক। তবে এগুলো আলোচনা করে সময় নষ্ট করে, যে বললাম এদের হাতে তো প্রচুর সময়, অজস্র সময়, এদের হাতে সময় নষ্ট করার মতো সময় আছে, কাজ নাই তো কোনো। এদের সারাদিন কাজ হলো এখন আওয়ামী লীগের বিরোধিতা করে বয়ান দিতে দিতে শেষ, আর তো নাই। আওয়ামী লীগের গালাগালি দিতে দিতে, বঙ্গবন্ধুকে গালি গালাজ করতে করতে আর তো কোনো বক্সা তাদের নাই, কোনো পয়েন্ট নাই। তাই তারা এরকম আননেসেসারি বক্তব্যগুলো সংসদে দেয়, এবং এগুলোর বিরুদ্ধে জনগণকে সচেতন হতে হবে, এবং জনগণ হচ্ছে বলেই তো আমরা কথা বলতেছি, মানুষ হাসাহাসি করতেছে। জি জি, অসংখ্য ধন্যবাদ ফরিদ ভাই। জিয়া ভাই, আপনার কাছে শেষ প্রশ্ন, 2 মিনিটের মধ্যে কাইন্ডলি যদি বলেন। সেটি হচ্ছে যে আমরা দেখেছি বিডার আশিক
তিনি ফাটিয়ে ফেলেছিলেন, পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে উনি ফাটিয়ে ফেলছেন যে শত শত হাজার হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট আনবেন, আমরা ইনভেস্টমেন্ট খুঁজে পাওয়া যাচ্ছে না। সম্প্রতি অস্ট্রেলিয়ান বিলিয়নিয়ার, বাংলাদেশিদের মধ্যে সর্বপ্রথম বিলিয়নিয়ার রবিন হুদা, উনি $30 বিলিয়ন উনি নিয়ে গেছেন ইনভেস্টমেন্ট ভারতে, বাংলাদেশে আনেন নাই। এই নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে যে আশিক এত ম্যাজিক, এত কারিশম্যাটিক একটা লোক, সে কেন রবিন হুদার ইনভেস্টমেন্ট $30 বিলিয়ন বাংলাদেশে আনতে পারলো না। এটা বাদ। আসল প্রসঙ্গ হচ্ছে আশিক বলেছেন 3 মাসের মধ্যে চীনে বিডার অফিস খুলবে, অথচ চীনের আলিবাবা বাংলাদেশ থেকে বিনিয়োগ বন্ধ করতেছে, দারাজ থেকে বিনিয়োগ বন্ধ করতেছে, বাংলাদেশ থেকে চলে যাচ্ছে, আর উনি উল্টা চীনে যাচ্ছে দোকান খুলতে। এই যে ফাইজলামিগুলো হচ্ছে, এই ব্যাপারে আপনার কি অভিমত? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে এই যে আশিক চৌধুরী আপাদমস্তক একটা মিথ্যুক, বদমাইশ, বাটপার। কেন বলছি? আপনি দেখেন যে আপনি যে শুরুতে যে কথাটি বলছিলেন যে রবিন হুদা কেন ইন্ডিয়া ইনভেস্ট করলো, কেন বাংলাদেশে না? কারণ হচ্ছে যে কোনো ইনভেস্টরের, আপনি যদি একজন ইনভেস্টর হন, আপনার প্রথম কাজ হবে যে আপনি দেখবেন যে আপনার এই যেখানে ইনভেস্ট করছেন সেই জায়গাটা নিরাপদ কিনা, 1 নাম্বার। 2 নাম্বার দেখবেন যে এইখানে ইনভেস্টমেন্ট আপনার রিটার্ন হবে কিনা, রিটার্নটা আপনি ফেরত পাবেন কিনা, এবং দীর্ঘমেয়াদী এইখানে কোনো রাজনৈতিক অস্থিতিশীল অবস্থা সৃষ্টি হবে কিনা, যাতে আপনার যে ইনভেস্টমেন্ট সেটা থেকে আপনার মুনাফা পেতে পারেন। এইগুলি যদি সমন্বয় না থাকে, আপনি কোনো অবস্থায় একজন ইনভেস্টর ইনভেস্ট করবে না। এখন বাংলাদেশে যে পরিস্থিতি চলছে, বাংলাদেশের কয়েকজন রাজনীতিবিদ আমাকে ফোন করেছিলেন, তারা বলেছে আপনি বিদ্যুৎ ক্ষেত্র নিয়ে, বিদ্যুৎ জ্বালানি নিয়ে কথা আমাদের একটু। আমি দেখেন, আমি বাংলাদেশের মানুষের জন্য যে কোনো সময় যে কোনো আমি হেল্প করতে পারি, কিন্তু আমার কথা হচ্ছে যে আপনারা কি বলছে যে তারা ইনভেস্টর খুঁজছে। আমি বলছি এই দেশের, আমি কয়েকজনের কথা বললাম, বলছে নো ওয়ে আই এম গোনা ইনভেস্ট ইন বাংলাদেশ। কেন? বলে বাংলাদেশে ইনভেস্ট করা নিরাপদ না, 1 নাম্বার। বাংলাদেশে আমি ইনভেস্ট করবো, আমার রিটার্ন তো ফেরত পাবো না। সুতরাং এই দুইটা যখন সমন্বয় করবেন, তখন বাংলাদেশে কেউ ইনভেস্ট করবে না। এখন কেন আমি এর আগের কথাটি আশিক চৌধুরীর ব্যাপারে বললাম, আপনার মনে থাকার কথা, আশিক চৌধুরী যখন এই পদে বসে, তখন বসার সঙ্গে সঙ্গে সে মার্কিন যুক্তরাষ্ট্রে আসলো, বলল যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সে একটা এলএনজি চুক্তি করেছে, বলেছিল। এখন যদি দেখেন ওই যে চুক্তিটি করেছিল, এমন একটা কোম্পানির সঙ্গে করেছে। 1 নাম্বার কথা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার কোনো এই ধরনের কোম্পানি ওন করে না, পিরিয়ড, 1 নাম্বার। 2 নাম্বার, যে কোম্পানিটির সঙ্গে চুক্তি করেছে এটা নতুন একটা কোম্পানি ফর্ম হয়েছে লুজিয়ানাতে। 1 নাম্বার, আপনি জানেন যে কোনো কোম্পানি বিদেশে ফর্ম হলে তাদের 1 নাম্বার ফান্ডিং দরকার হয়, 2 নাম্বার হচ্ছে পারমিটের দরকার হয়। এই ফান্ডিং এন্ড পারমিট যদি ঠিকমতো সময়ে পায়, তাহলে তারা কাজটা করতে পারে। ধরেন টেসলা যখন আসে, টেসলা আসার আগে তারা প্রাইভেট ফান্ডিং দিয়ে করছে, তারপরে সরকারি ফান্ডিং এর জন্য অ্যাপ্লাই করছে বিভিন্ন, তারপরে তাদের পারমিটে যেতে হয়েছে, প্ল্যান্ট করবে, এগুলি অনেকগুলি ধাপ পার হয়েছে। এখন ওই যে কোম্পানিটির সঙ্গে উনি চুক্তি করেছিলেন, সেই কোম্পানিটির ওয়েবসাইটে যে দেখবেন যে সেখানে বলা আছে এই কোম্পানিটি কবে ফর্ম হয়েছে, এবং এই কোম্পানিটি যদি তাদের ফান্ডিং পায় ঠিক মতো, যদি পারমিট পায়, এনভায়রনমেন্টাল রেগুলেশনের পারমিট আছে, কারণ আপনি তো ন্যাচারাল গ্যাস বা যে কোনো গ্যাস নিয়ে কাজ করবেন, এনভায়রনমেন্টাল পারমিট আছে, যদি ওই স্টেট পারমিশন করে, তাহলে তাদের প্রথম প্রোডাকশন করতে পারে 2030 থেকে 32। তাহলে এই যে 6 বছর যদি 32 হয়, তাহলে 6 বছর বাংলাদেশের মানুষকে আঙ্গুল চুষবে। আমাদের সময় একটু, তাহলে আপনি চিন্তা করেন এই লোকটা কতটা মিথ্যাবাদী, বাটপার, যে এই ধরনের মানুষকে বোকা বানাতে পারে বাংলাদেশের মানুষকে। সে এখানে যাচ্ছে, ওখানে যাচ্ছে, সে লন্ডনে যায়, এখানে যায়, একটা ইনভেস্টমেন্ট আনতে পারেনি এখন পর্যন্ত পারেনি। যে আপনি আলিবাবার কথা, আমি ওইটা দেখেছি, আমি একটা পোস্ট দিয়েছিলাম ফেসবুকে, যে আলিবাবা বলছে তারা সব গুটিয়ে নিচ্ছে। আপনি দেখেন, আমি
এই সেক্টরে কেন সে বাংলাদেশে একটা সবচেয়ে বড় সম্ভাবনাময় ইন্ডাস্ট্রি ছিল যে ফ্রিল্যান্সিং, এই ফ্রিল্যান্সিং কে ধ্বংস করে দিচ্ছে, কারণ আপনি বিদ্যুৎ ঠিক মতো সাপ্লাই দিতে পারছে না, যার জন্য ইন্টারনেট থাকছে না, যার জন্য বন্ধ হয়ে যাচ্ছে। আপনি যদি তাহলে এই দেশে আপনি অন্য আইবিএম এর কাছে যেতে পারতেন, উপরন্তু 7.5% ট্যাক্স ধার্য করা হয়েছে। এক্স্যাক্টলি। আপনি যে সরকার আগে আপনি বাংলাদেশে টাকা পাঠালে 2.5% সরকার দিত, এখন উল্টা বলছে যে আপনার কাছ থেকে 7.5% কেটে নিবে। তাহলে আমি কেন দেশের মানুষ, আমি তো আমার দেশে কেউ থাকে না, কিন্তু তারপরে আমি টাকা পাঠাই মানুষের জন্য, তাহলে আমি কেন করব? কি কারণে করব? আমাকে উৎসাহিত করা উচিত ছিল, সেই উৎসাহিত না করে উল্টা আমার পরে ট্যাক্স বার্ডেন চাপিয়ে দেওয়া হচ্ছে। সুতরাং আমি তো করব না, বা অন্য কোনো ইনভেস্টরও করতে যাবে না। এই কারণে আমি বলছি এই লোকটা আপাতমস্তক। এবং ওখানে আরেকজন আছে, দেখবেন মারুফ আহমেদ নামে এক ভদ্রলোক, উনিও আর্মিতে ছিলেন, পরে বিএনপির সময়ে উনি কোথায় যেন রাষ্ট্রদূত ছিলেন, এবং উনিও সব এইগুলো হচ্ছে টাকা ইনকাম করার একটা ধান্দা। সে তার সঙ্গে আদিলুর রহমানের সম্পর্ক হচ্ছে, আদিলুর রহমান তার সম্বন্ধী। এইসব আমুয়ান মামু, যার জন্য এই অবস্থা চলছে। দেখেন জামাত এত কথা বলছে, জামাত কেন মাঠে আন্দোলন করতে পারে না? কারণ তারা চায় না, তারা আন্দোলন করলে তারা তো চায় না আন্দোলন করতে।